প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায় অর্থের সমমূল্য অধ্যায়ের দ্বিতীয় অংশ আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা, এই অধ্যায়ের প্রথম অংশে আমরা এই অধ্যায়ের বেসিক এবং প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে, 5টা সূত্র আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। এবং আমরা এই দ্বিতীয় অংশে আমরা এই অধ্যায়ের যে প্রয়োজনীয় যে 5টি সূত্র আছে সেই সূত্রের সাহায্যে কিভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি একটা কথা বলে রাখি যে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো করতে বা ম্যাথগুলো সলভ করতে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের প্রয়োজন হবে। অর্থাৎ এই সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া আমরা এই অধ্যায়ের যে গাণিতিক বিষয়গুলো আছে সেগুলো আমরা করতে পারবো না। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন এখানে লেখা আছে যে যদি তুমি 10% সুদের হারে 5,000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখো, তাহলে 2 বছর পর তুমি কত টাকা পাবে। অর্থাৎ যেমন এখানে সুদের হার কত 10% এবং কত টাকা 5,000 টাকা জমা রাখবা কয় বছরের জন্য, 2 বছরের জন্য। ব্যাংকে জমা রাখা হলে 2 বছর পর তুমি কত টাকা পাবে। আচ্ছা, প্রথমে আমাদের এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো খুব সহজে সলভ যদি আমরা করতে চাই তাহলে আমরা প্রশ্নটা একটু ভালো করে আমরা একাধিকবার পড়বো, পরে আমরা প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। প্রশ্নটা আমরা বারংবার পড়বো, পরে আমাদের এখানে মূলত কি চাইছে বা কি বের করতে হবে ওই বিষয়টা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে বলা আছে যে যদি তুমি 10% সুদের হারে, তার মানে সুদের হার 10%, 5,000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখো, তার মানে ব্যাংকে আমি জমা রাখছি, তার মানে নিশ্চয়ই আমি এখনই জমা রাখছি বা বর্তমানে জমা রাখছি। তাহলে এই 5,000 টাকার নাম কি, আমাদের বর্তমান মূল্য। এই 5,000 টাকা হচ্ছে কি বর্তমান মূল্য। আচ্ছা, 2 বছরের জন্য, তাহলে বছর বা আমাদের বছরের সংখ্যা কত 2 জমা রাখো, তাহলে 2 বছর পর তুমি কত টাকা পাবে। তাহলে নিশ্চয়ই আমি কিছুদিন পরে 2 বছর পর কত টাকা পাবে, তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে কি ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেমন এখানে আমরা একটু সলিউশনে, তাহলে এটা মূলত আমাদের আমরা দেখছি যে আমাদের আমরা এখান থেকে আইডেন্টিফাই করলাম যে এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য সূত্রতে পড়ছে। এখন ভবিষ্যৎ মূল্য সূত্র আছে দুইটা, যেমন একটা হচ্ছে এককালীন আর একটা হচ্ছে কি মানে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, এরকম দুইটা সূত্র। তাহলে এটা কোনটাতে পড়ছে, এটা হচ্ছে আমাদের এককালীন সূত্রের মধ্যে পড়ছে, ভবিষ্যৎ মূল্যের এককালীন। আচ্ছা, তাহলে এই যে আমি এখন সূত্র লিখছি, যেমন এফ বি সমান কি পিবি ইন্টু 1+i⁴n। আচ্ছা, এটা বার্ষিক সুদের ক্ষেত্রে বা এককালীন সুদ এরকম আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটা সলিউশনে দেখি, যেমন এখানে বর্তমান মূল্য পিবি আমরা বা প্রেজেন্ট ভ্যালু আমাদের কত টাকা, এই যে 5,000 টাকা। আচ্ছা, সুদের হার আমরা ইংরেজি ছোট হাতের লেটার যেমন আই বা ইন্টারেস্ট রেট বা আই দ্বারা আমরা প্রকাশ করি, এটা হচ্ছে 10% বা 0.10, অথবা অনেকে এটা এরকম ভাবে লেখে, সমস্যা নেই, একই যেমন বা 0.1 একই কথা, এটা 10%। আছে তারপরে এখানে বছরের সংখ্যা, নাম্বার অফ ইয়ার বা এম, 2 বছর, কত বছর বলছিল 2 বছর। আছে তার ভবিষ্যৎ মূল্য এলবি বা ফিউচার ভ্যালু কত আমরা তা জানি না, আমরা বের করবো, এর জন্য কোশ্চেন মার্ক আছে। তাহলে এখন আমরা জানি কি, যেমন আমরা ভবিষ্যৎ মূল্যের এককালীন যে সূত্র আছে কি, যেমন এফ বি সমান পিবি ইন্টু 1+i⁴n। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে আমরা এখানে যে এফ বি সমান পিবি, এখানে যে এই ভিতরে যে লেখাগুলো, যেমন এগুলো আমরা একটু ইংরেজি ফর্মেটে লেখার চেষ্টা করবো, 1+i⁴n। আচ্ছা, তারপর নিচের যে বিষয়গুলো আছে এগুলো আমরা ধরো এখানে এই সংখ্যাগুলো আমরা বাংলাতে লিখছি, তোমরা চাইলে যদি পারো আমরা ইংরেজি ফর্মেটে লিখবো, যেমন 5,000-কে আমরা 5,000 এরকম ভাবে লিখবো আর কি। ঠিক আছে, আবার কেউ যদি বলো যে এখানে ইংরেজি লেখার পরে এখানে বাংলার দিকে সমস্যা হয় বা বাংলা ইংরেজি মিক্স হয়ে যায়, তো এখানে 5,000 তুমি বাংলাতে লিখছো, এখানে এক না লিখে 1 লিখে ফেলছো, 1+0.10, আর এখানে 2 বাংলিশ হয়ে গেলে আমাদের দরকার নাই, চাইলে তোমরা সবটাই বাংলাতে লিখতে পারো অথবা সবটাই কি ইংরেজিতে লিখতে পারো। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখো। তাহলে এখন আমরা একটু দেখি, যেমন এমপি সমান পিবি ইন্টু 1+i⁴n। আচ্ছা, এখানে আমরা জাস্ট পিবির মানটা বসাইলাম, ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট দিলাম, আর 1 প্লাস আই এর মান কত 0.010। আচ্ছা,
এই যে ব্র্যাকেট, তারপর n এর মান কত 2, এটা কিন্তু পাওয়ার আকারে আছে 2। আচ্ছা, তারপরে আমরা এই, আচ্ছা তোমরা যেহেতু এখন ক্লাস 9-এ, যেহেতু তোমাদের ফিনান্সিয়াল ব্যাংকিংটা একদম নতুন, এজন্য আমরা আমাদের এই যে ম্যাথগুলো আছে এগুলো আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা চাইলে ধরো তোমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থাকবা, তখন তোমরা ধরো এই লাইনের পরে এই লাইন, তারপরে তারপরে আমাদের এই অঙ্কটা আমরা তৃতীয় লাইনে আমরা এই উত্তরটা বের করতে পারবো। তো সবটা ক্যালকুলেটর একসাথে করা যায়, ঠিক আছে? যেহেতু তোমরা একদম নতুন, এজন্য তোমরা কি করবা, একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করবা, তাহলে তোমাদের জন্য বিষয়টা ভালো হবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, যেমন এটা আমরা লিখলাম যে আচ্ছা এই 5,000, এই যে এটা গুণ, এটা তো গুণ সম্পর্ক বোঝাচ্ছে এখানে, পিবি ইন্টু বা গুণ। আচ্ছা, তাহলে গুণ এখানে 1 প্লাস 0.10, এটাকে যদি আমরা একত্র করি তাহলে কি হবে 1.10। আচ্ছা, ব্র্যাকেট ব্র্যাকেট এই যে 2, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে এটা যা আছে তা এখানে এটাকে যখন 1.10 কে যখন আমরা কি করব, পাওয়ার করব, পাওয়ার কিরকম, যেমন এখানে আমরা একটু দেখাইতেছি, যেমন 1.10 কে যখন আমরা এই যে 1.10 কে যখন আমরা পাওয়ার করব, এই যে পাওয়ার, এই যে পাওয়ার করব, একটু কত আসতেছে আমাদের 1.21, এই যে 1.21। আচ্ছা, তারপরে এখন এই সবটা যখন একসাথে গুণ করব আমরা, কত আসে 6,050 টাকা। তাহলে আমি যদি আজকে আমি 10% সুদের হারে আজকে যদি আমি 5,000 টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে 2 বছর পর আমি কত টাকা পাবো, সুদ এবং আসল মিলে আমি পাবো 2 বছর পর 6,050 টাকা পাওয়া যাবে, ঠিক আছে? তার মানে এই 6,050 টাকার মধ্যে আমরা বলতে পারি যে 5,000 টাকা হচ্ছে আমার আসল, আর 1,050 টাকা হচ্ছে কি আমার 2 বছরের সুদ, ঠিক আছে? এটা এরকম আমরা বলতে পারি। আচ্ছা, আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন আমরা এই অধ্যায়ের আমাদের যে সূত্র নম্বর 2 আছে, সেই বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে আমাদের যে ভবিষ্যৎ মূল্য যে সূত্র আছে, সেই সূত্রের সাথে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করবো। যেমন আমরা এখানে 2 নম্বর প্রশ্নতে লিখছি যে শতকরা মাসিক 12.5% চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে এখন জমা রাখলে 10 বছর পর কত টাকা পাওয়া যাবে। আচ্ছা, আমরা একটু এই প্রশ্নটা একটু একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি, আলোচনা করার চেষ্টা করি। যেমন শতকরা মাসিক 12.5% চক্রবৃদ্ধি, অর্থাৎ আমাকে এখানে শতকরা মাসিক মানে 100 টাকার মধ্যে এক মাসে আমাকে 12.5% হারে আমাকে কি দিবে, সুদ দিবে বা চক্রবৃদ্ধিতে সুদ দিবে। 50,000 টাকা ব্যাংকে যদি আমি এখন জমা রাখি বা আজকে বা বর্তমানে, তাহলে আমি 10 বছর পর কত টাকা পাবো। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের এই 50,000 টাকা আমি এখন জমা রাখবো, তাহলে 50,000 টাকা না হচ্ছে কি আমাদের বর্তমান মূল্য, 10 বছর, তাহলে আমাদের নাম্বার অফ ইয়ার বা বছরের সংখ্যা কত বা এন এর মান কত 10। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন একটু সুদের হার বা আয়ের মান বা রেট অফ ইন্টারেস্ট কত, এখানে বলছে 12.5%, তাহলে 12.5 হচ্ছে কি আমাদের ইন্টারেস্ট রেট। আচ্ছা, এখন এখানে একটা কথা বলছে যে শতকরা মাসিক চক্রবৃদ্ধি, মাসিক চক্রবৃদ্ধি। আচ্ছা, মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে তাহলে এখন তাহলে এটা আমাদের যেহেতু বলছে আমাদের এখানে 10 বছর পর কত টাকা পাওয়া যাবে, তাহলে আমাদের বের করতে হবে কি ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, এটা আমরা খুব সহজে বুঝতে পারি। আচ্ছা, আমরা এখন ভবিষ্যৎ মূল্য বের করব, আমরা কি বার্ষিক চক্রবৃদ্ধি নাকি মাসিক চক্রবৃদ্ধিতে পড়ছে। আচ্ছা, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে শতকরা মাসিক, আমাকে সুদ দিব কি, সুদ দিবে মাসে মাসে। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে আমাদের এই চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র দুইটা, একটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি আর হচ্ছে কি মাসিক চক্রবৃদ্ধি। বা বছরে একাধিকবার যখন সুদ দেওয়া হবে বা একাধিকবার যখন আমরা সুদ গণনা করব, তখন আমাদের কি আসবে, এখানে এম এর একটা মান অতিরিক্তভাবে আসবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি এখানে আমাদের যে সূত্রটা আছে, তাহলে আমরা যে বছরে একাধিকবার সুদ গণনার ক্ষেত্রে আমাদের যে ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র, এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম, পাওয়ার কি হবে এন ইন্টু এম। আচ্ছা, এখন আমরা এটাকে একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। যেমন এখানে বর্তমান মূল্য পিবি আমাদের কত, এই যে 50,000 টাকা, পিবি কত আমাদের 50,000 টাকা। আচ্ছা, তাহলে সুদের হার আয় আমাদের কত 12.5%, 12.5%, বা এটাকে আমরা 0.125 আমরা লিখতে পারি। যেমন 12.5%কে যখন আমরা দশমিকে রূপান্তর করবো, তাহলে পার্সেন্টেজ মানে কি আমরা জানি 100, তাহলে আমরা যখন এই 12.5 কে যখন আমরা 100 দ্বারা ভাগ করব, যেমন এই যে 12.5 ভাগ 100,
যেমন 12.5 ভাগ কি, আমরা যখন 100 করব তখন আমাদের যে মানটা আসবে এই যে 0. দেখা যায় কিনা 0.125। তাহলে আমরা এই সুদের হার আমাদের কত, 0.125। আচ্ছা, এটাকে আমরা দশমিক নিয়ে গেলাম। আচ্ছা, এখন বছরের সংখ্যা আমাদের কত, নাম্বার অফ ইয়ার আমাদের কত, বা এন এর মান কত আমাদের 10 বছরের। আচ্ছা, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ এখানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা বলতে আমরা কি বুঝি, যেমন বছরে আমাদের সুদটা গণনা করবো আমরা কতবার, অথবা বছরে কতবার সুদ দিবে। যেমন এখানে বলা যায় মাসিক চক্রবৃদ্ধি, তাহলে প্রতি মাসে একবার সুদ দিবে। প্রতি মাসে কয়বার সুদ দিবে? প্রতি মাসে একবার সুদ দিবে। তাহলে আমাদের বছরে কতবার হইতেছে, তাহলে আমরা যদি 12 মাসে 1 বছর, তাহলে আমাদের কি 12 মাসে 12 বার সুদ দিবে। যদি প্রতি মাসে একবার করে সুদ দিই, 12 মাসে 12 বার, বা এম এর মান কত আমাদের 12, এম এর মান কত 12, বা বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। মানে এম মানে হচ্ছে কি মাল্টিপল পিরিয়ড কম্পাউন্ডিং, মানে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা অথবা সংক্ষেপ আমরা এটাকে এম দ্বারা প্রকাশ করি। যেমন এম এর মান হচ্ছে কি 12। আচ্ছা, ভবিষ্যৎ মূল্য কত আমাদের বের করতে হবে, এর জন্য কুশন। আচ্ছা, তাহলে এর পূর্বে আমরা যে প্রথম যে অঙ্কটা বের করছিলাম ওইটা হচ্ছে আমাদের এখন বলা ছিল যে ওইটা হচ্ছে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, মানে বছরে একবার সুদ দিবে। এর জন্য বছরে যদি একবার সুদ দিই তাহলে 2 বছরে 2বার সুদ দিবে। এর জন্য ওই ক্ষেত্রে আমাদের এম এর মানটা আমরা লেখলে তা না লেখলে তা, কারণ এম এর মান হবে 1। এখন 1-এর সাথে আমরা যা গুণ করি না কেন এটা কি হবে, ওই মানটা হবে। যেমন এখানে বছরের সংখ্যা যদি আমাদের এন এর মান যদি পূর্বের অঙ্কটাতে যদি এন এর বছর সংখ্যা যদি 2 না হয় 3 হইতো, তাহলে 3-এর সাথে 1 যদি আমরা গুণ করতাম, 3 একে 3। বছর সংখ্যা ছিল 2, 2 এর সাথে 1 গুণ করলে কি 2 একে 2, অথবা গুণ না করলে কি 2, এরকম। আচ্ছা, তাহলে এর পূর্বের অঙ্কটা ছিল কি আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি, মানে বছরে একবার সুদ দিবে, বা এম এর মান ছিল 1, 1-এর সাথে আমরা যাই গুণ করি না কেন ওই মানটাই হবে। আচ্ছা, আর এখানে আমাদের এটা হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি, এজন্য এখানে প্রতি মাসে একবার সুদ দিবে। এজন্য বছরে কয়বার দিবে, 12 মাসে 12 বার, এজন্য এম এর মান কত 12। ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা যদি এটা একটু সলিউশনটা করি, যেমন আমরা জানি এফ বি সমান পি বি ইন্টু 1 প্লাস আই টু দি আই বাই এম, বা আই ডিভাইডেড বাই এম পাওয়ার কি এন ইন্টু এম। আচ্ছা, আমরা এখানে জাস্ট মানগুলো বসাচ্ছি। পিবির মান 50,000, এই যে আমরা পিবি 50,000 ও সূত্র 1 প্লাস, তারপরে আই এর মান কত আমাদের 0.125, এম এর মান কত 12, এই যে 12, তারপরে কি এন ইন্টু এম, এন এর মান 10 ইন্টু গুণ এম এর মান কত 12। আচ্ছা, তারপর আমরা এখানে যা আছে তা 50,000। আমরা এখন এই কাজটা করবো আগে, এই ব্র্যাকেটের ভিতরে কাজটা যখন আমরা করব, যেমন এখানে কি আছে 0.125 ভাগ হচ্ছে কত 12, এই অংশের সাথে এই এক কি হবে, যোগ হবে। তাহলে আমরা আগে এই অংশটা আগে করি। যেমন 0. অথবা আমরা একসাথে করতে পারি। যেমন আমরা যদি লিখি 1 প্লাস, এই যে যেমন এই যে দেখো 1 প্লাস, এই যে আমরা এখানে কি দুইটা এই যে দশমিকের ইয়া আছে, মানে ভগ্নাংশের যে বাটনটা আছে, এখানে আমরা ক্লিক করার পর আমাদের উপরে কত আসবে, যেমন 0.125, নিচে হচ্ছে কত 12। এই যে কত আসতেছে আমাদের, আসতেছে 1.0104166667 নাকি। আচ্ছা, এখন কথা হলো যে আমরা দশমিকের পর এখানে আমাদের সলিউশনে কত করে লিখছি, আমরা 4 করে লিখছি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি আমাদের দশমিকের পর যদি আমরা 4 গুণ নিই, তাহলে 4 ঘর কি আছে 0. আর 1.0104। আচ্ছা, আমরা 4 গুণ নিচ্ছি। এখন পঞ্চম ঘরে আমাদের কত আছে, পঞ্চম ঘরে আমাদের 1 আছে, পঞ্চম ঘরে কত 1 আছে। এখন যদি আমরা এখানে দশমিকের পর 4 গুণ নিছি, কিন্তু আমাদের যদি এখানে যদি পঞ্চম ঘরে যদি আমাদের 5 অথবা তার চেয়ে বেশি কোনো মান থাকতো, তাহলে আমরা কি করতাম, এই যে তার পূর্বের ঘরের সাথে আমরা 1 যোগ করে দিতাম। যেমন 1.01045 যদি থাকতো, আর আমরা যদি 4 গুণ নিতাম, তাহলে আমরা লিখতাম যে 1.01004 না লিখে আমরা কি 1 যোগ করলে কত হতো, 5 হতো। ঠিক আছে। আবার একইভাবে 1.0104 এর পরে আমাদের 1 না হয় যদি 6 হইতো পঞ্চম ঘরে, তাহলে আমরা যেহেতু 4 গুণ নিব, তাহলে তার পূর্বে আমরা কি 1 যোগ করে দিলে কত হইতো, 1.0105। ঠিক আছে না। আচ্ছা, আশা করছি তোমরা এই বিষয়টা আগে থেকে জানো এবং তোমরা বুঝতে পারছো। খুবই সিম্পল একটা বিষয়, এত প্যাচ লাগানোর কিছু নাই।
আচ্ছা, তারপরে এই মানটা তো আমরা করলাম, করার পর আমরা যখন 10 গুণ 12 এটা করলে কত 120 আসে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে 50,000 এই যে গুণ, এখন এই সব টাকা যখন আমরা একসাথে করবো, এই সব টাকা আমরা করবো একসাথে, ঠিক আছে। যেমন কিরকম, যেমন আমরা যদি 1.0104 এটাকে আমরা পাওয়ার আকারে দিব কত 120 এরকম করলে আমরা দেখি কিরকম আসে। যেমন এই যে কত আসতেছে 3.4600991285 এরকম না। আচ্ছা, তাহলে এখানে আমরা দশমিকের পর কয় গুণ নিছি, দশমিকের পর আমরা নিলাম যে 5 ঘর, কত ঘর 5 ঘর। তাহলে আমরা কি দেখি 5 ঘর 3.46099 আমরা 5 ঘর নিছি, ঠিক আছে। কেউ যদি 4 ঘর নেই তাহলে হবে। আচ্ছা, এখানে তোমরা দশমিকের পর ধরো এই ক্ষেত্রে তোমাদের ধরো এক একজনের মান 19-20 হইতে পারে, ধরো কিছু টাকা কি কম বেশি আসতে পারে, ঠিক আছে। এই কম বেশি আসার যে মূল কারণটা হচ্ছে এটা কি দশমিকের পরে কে কয় গুণ নিল, বা দশমিকের মানের জন্য কি কম বেশ হতে পারে। অনেকে ধরো এখানে 2 গুণ নিয়ে কাজ করে ফেলো, অনেকে 3 গুণ নিল, 4 গুণ নিল, 5 গুণ নিল, অনেকে আবার কি যতটা মান আছে সবটা মানই কি নিছে। তাহলে এই ক্ষেত্রে কি তোমাদের ধরো এই যে সলিউশনে কি বা টাকার অ্যামাউন্টটা কি একটু কম বেশি আসতে পারে, এটা কোনো বিষয় না। তাহলে সবার উত্তরটাই কারেক্ট আর কি, ঠিক আছে। এটা আমার তেমন কিছু না। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে, তাহলে এই 50,000-এর সাথে আমরা যখন 3.4409 গুণ করব তখন আমাদের সলিউশনটা কত বের হবে, 1,73,050 টাকা। অর্থাৎ আমি যখন শতকরা মাসিক আমি যখন 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে তখন আমি 50,000 টাকা আজকে আমি ব্যাংকে জমা রাখবো, 10 বছর পর আমি কত টাকা পাবো, 1,73,050 টাকা আমি পাবো, ঠিক আছে। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেই বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের যে এই অধ্যায়ের যে তৃতীয় যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি আমাদের এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় বা বার্ষিক পাঠ্যক্রমের ক্ষেত্রে আমাদের যে বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রের একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের 3 নম্বর যে প্রশ্ন, যেমন বার্ষিক 10% সুদের হারে 5 বছর পর 50,000 টাকা পেতে হলে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। আচ্ছা, এই কথাটা আমাদের স্পষ্ট যে আমাদের বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, তার মানে কি আমাদের বর্তমান মূল্য বের করতে হবে। আবার এখানে এটা আরেকটু ক্লিয়ার আমরা বলতে পারি, যেমন এখানে বলছে যে 50,000 টাকা পেতে হলে, তার মানে আমি তো 50,000 টাকা কি কিছুদিন পরে পাবো, যদি আমি পেতে চাই তাহলে আমাদের এখন কত টাকা জমা রাখতে হবে, তাহলে আমাদের কি বের করতে হবে, বর্তমান মূল্য বের করতে হবে। আচ্ছা, আমরা এতটুকু শিওর হয়েছি যে আমাদের বর্তমান মূল্য বের করবো। এখন এটা কি আমাদের বার্ষিক এখানে যে সুদ হবে এটা কি বার্ষিক পাঠ্যক্রম নাকি আমাদের বছরে একাধিকবার পাঠ্যক্রম। যেমন এখানে বলছে বার্ষিক 10% সুদের হার, এখানে কিন্তু স্পষ্ট বলেছে বার্ষিক 10% সুদ, তার মানে কি বছরে একবার সুদ দিবে, বছরে একবার করে দিবে 10% সুদ দিবে। আচ্ছা, 5 বছর পর, তাহলে আমরা এখানে বলতে পারি যে সুদের হার আমাদের 10% আর আমাদের বছর হচ্ছে 5, আর আমাদের যে ভবিষ্যৎ মূল্য সেটা হচ্ছে কি 50,000 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি, এই যে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, তার মানে আমি কত টাকা জমা রাখবো। আমি যদি 5 বছর পর যদি আমি 50,000 টাকা পাই তাহলে আমার আজকে কত টাকা রাখতে হবে জমা। আচ্ছা, যেমন আমরা এখানে লিখছি উত্তরটা আমরা কি লিখলাম যে এখানে ভবিষ্যৎ মূল্য বা এফবি বা ফিউচার ভ্যালু 50,000 টাকা, সুদের হার আই বা ইন্টারেস্ট রেট অফ রিটার্ন বা ইন্টারেস্ট রেট 10% বা 0.10। আচ্ছা, বছরের সংখ্যা বা নাম্বার অফ ইয়ার আমরা এটাকে এন দ্বারা প্রকাশ করি, যেমন 5 বছর। আর বর্তমান মূল্য বা পিবি বা প্রেজেন্ট ভ্যালু আমরা এখানে কোশ্চেন মার্ক, এটা আমরা বের করবো, আমরা জানি না। আচ্ছা, তাহলে আমাদের বার্ষিক পাঠ্যক্রমের ক্ষেত্রে আমাদের যে সূত্র আছে সেটা হচ্ছে কি পিবি সমান এফবি ডিভাইডেড বাই বা এফবি ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার এন, 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু দেখি, আমরা জানি পিবি সমান কি এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, আর আমাদের এখানে এফবি মান কত 50,000 টাকা। এই যে সূত্র 1 প্লাস আই এর মান কত 10% বা 0.10, আর এন এর মান কত, আমাদের এন এর মান হচ্ছে 5 বছর 5। আচ্ছা, এখন আমরা এই যে 50,000 টাকা আমরা এই অংশটার কাজটা যখন আমরা করছি এখানে, যেমন আমরা ইতিপূর্বে একটু আগে আমরা দেখাইছিলাম যে আমরা কিভাবে ক্যালকুলেটরে আমরা মানগুলো বের করি। যেমন 1.10 এটাকে আমরা পাওয়ার 5 দিলে কত আসে, এই কত আসে, এই যে আমরা এখানে সবটা মানে লিখছি, যেমন দশমিকের পর আমাদের আসে 5 ঘর, যেমন 1.6105 1, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, তারপরে এখন এই 50,000 টাকাকে যখন আমরা এই মানটা দ্বারা ভাগ করব তখন আমাদের আসবে কত? এই যে আমরা একটু ভাগ করে দেখি, 50 ভাগ, এই যে আমাদের আসে কত? 31,046। আচ্ছা, এখানে আসতেছে 41,046.06615। ঠিক আছে না? আচ্ছা, আমরা এটাকে আমরা দশমিকে মানে না লিখে আমরা একটু পূর্ণ সংখ্যা লিখে ফেললাম, যেমন 31,046। ঠিক আছে, আমরা লিখে ফেলছি, কোনো সমস্যা নাই। আবার কেউ যদি লেখে যে 41,046.007 অথবা 066 অথবা 06615 তাহলে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, 31,046 টাকা। তাহলে আমরা বলতে পারি যে বর্তমানে আমি যদি 31,046 টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি, তাহলে আগামী 5 বছর পর আমাদের বার্ষিক 10% সুদের হারে কি আমি 50,000 টাকা পাবো। ঠিক আছে, বিষয়টা আমি আবার বলি, আমি যদি বর্তমানে বা আজকে বা এই মুহূর্তে যদি আমি 31,046 টাকা জমা রাখি 5 বছরের জন্য, শর্ত কি, মানে সুদের হার কত? 10%, তাহলে আমি 5 বছর পর আমি 50,000 টাকা পাবো। ঠিক আছে, আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের যে চতুর্থ যে সূত্রটা আছে, সেটা হচ্ছে আমাদের যে বছরে একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে যে বর্তমান মূল্যের যে সূত্রটা আছে, সেই সূত্রের একটা আমরা ম্যাথ সলিউশন করার চেষ্টা করবো। যেমন এখানে আমি লিখে রাখছি যে মাসিক 9.5% চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছর পর 50,000 টাকা পেতে হলে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। এটা আমাদের প্রশ্নের মধ্যে সরাসরি উল্লেখ করে দিয়েছে যে আমি বর্তমানে কত টাকা আমি জমা রাখতে হবে বা কত টাকা জমা রাখবো। তাহলে আমরা এটা বর্তমান মূল্য বের করবো। ঠিক আছে, বর্তমান মূল্য বের করলে এখন আমরা জানি বর্তমান মূল্য বের করার সূত্র দুইটা, একটা হচ্ছে যে বার্ষিক বাট্টাকরণ, আর একটা হচ্ছে কি বছরে একাধিকবার বাট্টাকরণ। এখন আমরা একটু দেখি এটা কি বার্ষিক নাকি বছরে একাধিকবার। যেমন এখন বলছে মাসিক 9.5% চক্রবৃদ্ধি সুদের হারে, তার মানে এটা কি যদি প্রতি মাসে যদি একবার আমাদেরকে সুদ দেয়, তাহলে আমাদের বছরে কি একাধিকবার সুদ দেওয়া হচ্ছে বা সুদ গণনা করা হচ্ছে। তাহলে যদি মাসে একবার দেয় তাহলে এক বছরে কয়বার হইতেছে? 12 বার। আমরা জানি যে 12 মাসে এক বছর, তার মানে এক বছরে কতবার হইতেছে? 12 বার। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে সুদের হার কত পার্সেন্ট? 9.5% হচ্ছে কি সুদের হার। বছর হচ্ছে 5, আর আমাদের ভবিষ্যৎ মূল্য কত? মানে 50,000 টাকা যদি আমি পেতে চাই, তাহলে তো পাবো তো নিশ্চয়ই কিছুদিন পরে, তাহলে 50,000 টাকা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য। তাহলে আমাদের বর্তমানে কত টাকা রাখতে হবে, তাহলে আমাদের বর্তমান মূল্যটা কি বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি একটু লিখি যে এখানে উত্তরে এখানে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু ব্যয় হচ্ছে কি 50,000 টাকা, সুদের হার আয় মানে কি 9.5% বা 0.095। আচ্ছা, তাহলে 9.5% কে এটা পার্সেন্টেজ আছে, এটাকে যখন আমরা দশমিকে নিব আমরা কি লিখবো? 9.5%। আমরা এই যে 9.5 এটাকে আমরা কি করব? আমরা যখন 100 দ্বারা ভাগ করব, পার্সেন্টেজ মানে আমরা জানি 100, আমরা যখন 100 দ্বারা ভাগ করবো, যে 9.5 ভাগ 100, আমরা যখন এই যে কত আসতেছে? 0.095। ঠিক আছে, 0.095। আচ্ছা, তাহলে আমাদের বছরের সংখ্যা বা নাম্বার অফ ইয়ার বা এম হচ্ছে কি 5 বছর, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা বা এম হচ্ছে কত? 12। বছরে কতবার? মানে বছরে আমাদের সুদটা গণনা করা হয় কতবার? 12 বার। কিভাবে 12 বার? এই যে মাসিক বলছে, এখানে কি বলছে? মাসিক 9.5% চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে প্রতি মাসে একবার হলে 12 মাসে বা এক বছর কয়বার? 12 বার সুদ গণনা করা হয়, 12 বার। মানে চক্রবৃদ্ধির সংখ্যা বা মাল্টিপল পিরিয়ড কম্পাউন্ডিং বা এম এর মান কত? 12। বর্তমান মূল্য পিবি মানে কি আমরা বের করব, কোশ্চেন মার্ক, আমরা জানি না। আচ্ছা, তাহলে আমরা জানি, তাহলে এটা সূত্রটা আমরা এখানে কোন সূত্র পাই? যে সূত্র পিবি সমান কি, মানে বছরে একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে আমাদের বর্তমান মূল্য বের করার সূত্র কি? পিবি এফবি ডিভাইডেড বাই বা এফবি ভাগ 1 প্লাস আই বাই এম বা আই ডিভাইডেড বাই এম বা আই ভাগ এম। এটা পাওয়ার কি হবে? এন গুণ এম বা এন ইন্টু এম। ঠিক আছে। আচ্ছা, আমরা এই সূত্রটা লিখলাম, লেখার পরে আমরা এখন এখানে মানগুলো লিখবো। যেমন এফবির মান কত? 50,000। সূত্র 1 প্লাস আই এর মান কত? 0.095, এম কত? 12, এন কত? 5 গুণ এম কত? 12। ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা যা 50,000 টাকা 50,000 টাকা, এই যে আমরা এখন এই অংশটার কাজটা আমরা আগে করে ফেলছি। যেমন এই ব্র্যাকেটের ভিতরে কাজ যদি আমরা করি, যেমন ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা কিভাবে করবো? যেমন 1 প্লাস, তারপরে আমাদের এখানে উপরে একটা বাটন আছে, যেমন আমাদের যে ভগ্নাংশের একটা বাটন আছে, এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের উপরে কত আছে? 0.09
0.5 নিচে আছে কত, এই যে আমরা এই যে এটাকে নিচে আনবো, এই যে পাশেই ক্লিক করলে এই যে নিচে আসছে না, কত 12। তাহলে আমাদের এটার মান কত আসে দেখো, এটার মান আসে 1.00 কত আসে 007916667 নাকি। এখন আমরা এখানে আমরা দশমিকের পর আমরা নিলাম কয় ঘর, 6 ঘর নিচ্ছি, কয় ঘর 6 ঘর। তাহলে দশমিকের পর যেহেতু আমরা 6 ঘর নিচ্ছি, তাহলে 7 ঘরের সপ্তম ঘরে আমাদের কত আছে, আমরা বলছিলাম যে যেহেতু 6 ঘর নিচ্ছি, তারপরের ঘরে যদি আমাদের 5 অথবা তার চেয়ে বেশি থাকে, তাহলে আমরা এর পূর্বের ঘরের সাথে আমরা 1 যোগ করে দেবো। তাহলে আমরা 6 ঘর যেহেতু নিয়েছি, আমাদের 7 নম্বর ঘরে আমাদের কত আছে, 6 আছে না, 6 আছে। তার মানে 5 অথবা তার চেয়ে বেশি কিনা 6, তাহলে আমরা তার পূর্বের ঘরের সাথে কি, তার পূর্বের ঘরেও আছে 6, এই 6 এর সাথে 1 যোগ করলে কত হবে 7। এই জন্য আমরা লিখলাম 1.007917, ঠিক আছে। আচ্ছা, আর 5 গুণ 12 কত, 5 12 কত 60, আমরা এই 60 লিখলাম, পাওয়ার কত 60, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 50,000, এখন এই সব টাকা যদি আমরা একসাথে করি, এই সব টাকা আমরা একসাথে করলে কিভাবে করবো, আমরা এখানে লিখবো যে 1.007917, এটাকে আমরা পাওয়ার দিব কত, পাওয়ার করব 60, পাওয়ার কত, পাওয়ার 60, ঠিক আছে। এটা আমরা যখন ক্লিক করব তখন আমাদের কত আসে, এই যে 1.605041318 নাকি। আচ্ছা, এখন কত হলো যে, এখন আমরা এখানে দশমিকের পর আমরা নিলাম যে 6 ঘর, কেউ যদি 3 ঘর নেই হবে, 2 ঘর নিলে হবে, 5 ঘর নিলে হবে, 6 ঘর নিলে হবে, সবটা মান নিলেও হবে, ঠিক আছে না। এইটা মানের ক্ষেত্রে ধরো কারো এক একজনের উত্তর এক এক রকম হতে পারে, মানে 19-20 এরকম হতে পারে, কম বেশি আসতে পারে, এটা কোনো ব্যাপার না, সবার উত্তরে কি কারেক্ট, যদি তুমি তোমার যদি নিয়মটা বা ফরম্যাটটা যদি কি থাকে, ঠিক থাকে। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে আমরা 6 ঘর নিলাম, যেমন 60504, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই 50,000 কে যদি আমরা এই মানটা দ্বারা ভাগ করি, তাহলে আমাদের উত্তর বের হবে কত, 31,151.85, তারপর আমরা 2 আসে, যেমন 50,000 ভাগ 1.60504 কত আসে, 31,151.8522, আমরা ধরো দশমিকের পরে 2 গুণ নিলাম, ঠিক আছে। তাহলে 31,151.85 টাকা। তাহলে আমরা বলতে পারি যে বর্তমানে সে যদি এত টাকা ব্যাংকে জমা রাখে, তাহলে সে এত টাকা ব্যাংকে জমা রাখে, তাহলে সে 9.5% সুদের হারে বা 9.5% সুদের হারে 5 বছর পর সে কত পাবে, 50,000 টাকা পাবে, ঠিক আছে, মাসিক বাট্টাকরণের ক্ষেত্রে। ওকে, আশা করছি তোমরা এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে এই অধ্যায়ের যে সর্বশেষ যে সূত্রটা আছে, যেমন প্রকৃত সুদের হার বা EAR বা EIR এর যে সূত্রটা আছে, সেই সূত্রের সাহায্যে আমরা 2টা ম্যাথ সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রথম ম্যাথটা আমরা একটু দেখি, যেমন এখানে আমরা লিখছি যে গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদের হার হয় কত, 52%। কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার কি হয়, ভিন্ন হয়, প্রকৃত সুদের হার ভিন্ন হয়। আচ্ছা, প্রশ্ন করছে যে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধির প্রকৃত সুদের হার কত। আচ্ছা, আমরা এই প্রশ্নটা আবার পড়ি, যেমন গ্রামীণ মহাজন থেকে যদি আমরা সাপ্তাহিক মানে প্রতি সপ্তাহে আমরা 1% সুদের হারে যদি সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদের যদি আমরা ঋণ গ্রহণ করি, ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদ হবে কত, বার্ষিক সুদের হার হবে 52%। যদি আমরা গ্রামীণ মহাজনের কাছ থেকে যদি আমরা সাপ্তাহিক মানে প্রতি সপ্তাহে যদি আমরা 1% হারে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি অর্থাৎ 1% হারে আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি সপ্তাহে আমরা যদি ঋণ গ্রহণ করি, তাহলে আমাদের বাৎসরিক যে সুদের হার হবে সেটা হবে 52%। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি, কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে, যদি চক্রবৃদ্ধিটা যদি 52 বার হয়, বছরে কতবার হবে, 52 বার চক্রবৃদ্ধি হলে তাহলে প্রকৃত সুদের হার ভিন্ন হবে, প্রকৃত সুদের হার। এখন কথা হলো যে প্রকৃত সুদের হার কি, আমরা প্রথম অংশে আমরা প্রকৃত সুদের হার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখানে খুব সংক্ষেপে একটু যদি আমরা বলি যে প্রকৃত সুদের হার হচ্ছে কি, বছরে একাধিকবার সুদ গণনা করার ক্ষেত্রে মোট অর্জিত সুদের বার্ষিক হারকে আমরা কি বলি, প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার বলা হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি এরকম হয়, তাহলে আমাদের প্রশ্ন করছে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধির প্রকৃত সুদের হার কত,
সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি প্রকৃত সুদের, এই যে এখানে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধির যে প্রকৃত সুদের হার, এইটার প্রকৃত সুদের হারটা কত হবে? প্রশ্নটা আবার বলি, যেমন এখানে তো আমাদের সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধির বার্ষিক সুদের হার কত? 52%। তাহলে এটা এই 1% হারে যে আমাদের সাপ্তাহিক যে 1% হারে যে চক্রবৃদ্ধি সুদ দেবে, তার প্রকৃত সুদের হার কত? তার প্রকৃত সুদের হার কত এটা আমরা একটু বের করবো। যেমন এখানে আমরা লিখছি যে সাপ্তাহিক সুদের হার, এটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করছি 1% বা 0.01। এখন এই 1%কে যখন 1কে যখন আমরা 100 দ্বারা ভাগ করব, তখন আমাদের কি হবে? এই যে 0.01। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আবার এটাকে যখন আমরা পার্সেন্টেজে নিয়ে আসবো, তখন কি, যেহেতু ভাগ করছিলাম, ভাগ করে দশমিকে নিয়েছি, এখন আমরা গুণ করে দিলে কি 100 দ্বারা গুণ করে দিলে কি 1% হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বার্ষিক সুদের হার কত? ইন্টারেস্ট রেট অফ রিটার্ন বা রেট অফ রিটার্ন বা ইন্টারেস্ট রেট কত? বার্ষিক সুদের হার আমাদের কিন্তু এখানে বলছে যে বার্ষিক সুদের হার কত? 52%। এটা 52% বা 0.52। ঠিক আছে। আচ্ছা তাহলে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা কত? বছরের চক্রবৃদ্ধির সংখ্যা কত? মাল্টিপল পিরিয়ড কম্পাউন্ডিং 52। কিভাবে 52? যেমন এখানে কিন্তু আমাদের বলছে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি। সাপ্তাহিক মানে আমাদের সুদটা গণনা করা হবে প্রতি সপ্তাহে। তাহলে প্রতি সপ্তাহে যদি গণনা করা হয়, তাহলে আমরা জানি যে 52 সপ্তাহে 1 বছর, তাহলে বছরে কতবার সুদ গণনা করা হবে? 52 বার। এজন্য আমাদের এই যে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা কত? 52। চক্রবৃদ্ধির সংখ্যা কত? 52। আছে। তাহলে প্রকৃত সুদের হার কত? আমরা জানি না, EAR বা EIR আমরা জানি না, জন্য কোশ্চেন মার্ক আছে। তাহলে আমরা জানি EAR এর সূত্র কি? সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস I ডিভাইডেড বাই M বা I ভাগ M বা I বাই M, ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার কত? M মাইনাস 1, তারপর সেকেন্ড ব্র্যাকেট ইনটু 100। ঠিক, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা এখন যা আছে, যেমন 1 প্লাস I এর মান কত? 0.52। I এর মান 0.52। M এর মান কত? M এর মান 52 আমরা লিখলাম। M এর মান 52 মাইনাস 1, এই যে যা আছে তা আমরা লিখলাম। লেখার পরে আমরা এই অংশের কাজটা আমরা যদি করি, তাহলে এটার মান আসে কত? 1.01। পাওয়ার আছে 52 মাইনাস কত? 1। আচ্ছা এটা আমরা লিখলাম। তারপরে এখন আমরা এতটুকুর কাজ করব। 1.01 এটার উপর যে পাওয়ার যে 52 আছে, এই অংশের কাজ যখন আমরা করি, তখন আমাদের মান বেরোচ্ছে 1.677669। হ্যাঁ আচ্ছা, আমরা দশমিকের পরের মানগুলো আমরা এর আগে দেখাইছি, আমরা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম আর কি। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে বিয়োগ, এই যে 1। ঠিক আছে, এই যে গুণ 100। এখন এই অংশটার কাজ যদি আমরা করি, তাহলে এখান থেকে 1 বাদ দিলে কত থাকে? 0.67769 গুণ 100। এখন এটাকে যখন আমরা 100 দ্বারা গুণ করবো, তখন আমাদের মান বেরোব 67.77%। ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এই যে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি, এটার প্রকৃত সুদের হার কত? এটার প্রকৃত সুদের হার হচ্ছে কত? 67.77%। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমরা এই অধ্যায়ের যে 5 নম্বর যে সূত্র আছে, সেই সূত্রের আলোকে আমরা এটার দ্বিতীয় একটা ম্যাথ আমরা সলিউশন করার চেষ্টা করব। যেমন এখানে আমরা প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, যেমন রিয়াদ ব্যাংকে 1 বছর মেয়াদের জন্য 10 লক্ষ টাকা জমা রাখলে ব্যাংক বার্ষিক 12% সুদের হার ঘোষণা করেছে, যা মাসিক চক্রবৃদ্ধি অনুযায়ী প্রদান করা হবে। অর্থাৎ রিয়াদ একজন ভদ্রলোক, সে 1 বছর মেয়াদের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছে। ব্যাংক তাই কি বার্ষিক 12% হারে সুদ দিবি বলে এরকম তাকে ঘোষণা করেছে বা প্রস্তাব দিছে। কিন্তু যেটা দেওয়া হবে কি মাসিক চক্রবৃদ্ধি অনুযায়ী প্রদান করা হবে। এই 12% সুদ কি করবে? মাসিক চক্রবৃদ্ধি অনুযায়ী প্রদান করা হবে। তাহলে এখন এখানে আমাকে বলছে যে প্রকৃত সুদের হার কত, অর্থাৎ এই বার্ষিক 12% সুদের প্রকৃত সুদের হার কত, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখন একটু লিখবো যে এখানে বার্ষিক সুদের হার আই, এটাকে আমরা সংক্ষেপে আমরা আই দ্বারা প্রকাশ করি, বা ইন্টারেস্ট রেট বা রেট অফ রিটার্ন আই কত পার্সেন্ট? আমাদের এখানে বলা আছে 12%। তাহলে 12% বা 0.1। ঠিক আছে। আর বছর চক্রবৃদ্ধির সংখ্যা বা এম এর মান কত হবে? মাল্টিপল পিরিয়ড কম্পাউন্ডিং এম এর মান হবে 12। কেন 12? কারণ বলছে মাসিক চক্রবৃদ্ধি অনুযায়ী প্রদান করা হবে। তাহলে মাসিক চক্রবৃদ্ধি অনুযায়ী প্রদান করা হলে 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে 1 বছরে কতবার? 12 বার সুদ গণনা করা হবে। এজন্য বছরের চক্রবৃদ্ধির সংখ্যা কত? 12। আর প্রকৃত সুদের হার কত আমরা জানি না, যেমন EAR ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বা এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি EIR ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। EAR অথবা EIR এটা কত আমরা জানি না, আমরা বের করবো, এজন্য কোশ্চেন মার্ক। আচ্ছা আমরা জানি EAR এর সূত্রটা আমরা লিখলাম,
সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই বাই এম পাওয়ার কত এম মাইনাস 1 ইন্টু কত 100। ঠিক আছে, আমরা জাস্ট মানগুলো বসাইলাম। বসানোর পর আমরা এরপর লাইনে আমরা এতটুকুর কাজ করলাম, 1.0 বেরোলো, এই যে 12 বিয়োগ 1 গুণ 100 যা আছে। আমরা এতটুকুর কাজ করলাম, কত আসলো 1.1268। এটা দশমিক আরো ঘর আছে, আমরা জাস্ট দশমিক 4 বলেছি। ঠিক আছে, আচ্ছা বিয়োগ এই 1। ঠিক আছে, আচ্ছা এখন এই সলিউশন করলে, ক্যালকুলেশন করলে এই লাইনের পরে আমাদের এই লাইনের 0.1268 এতটুকুর মান গুণ 100, এটার সাথে এটা গুণ করলে 12.68%। ঠিক আছে, তাহলে আমাদের এই এটার প্রকৃত সুদের হার কত, বার্ষিক যে 12%, তার প্রকৃত সুদের হার কত 12.68%। ঠিক আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই যে চতুর্থ অধ্যায় অর্থের সমমূল্যের যে দ্বিতীয় যে অংশটা আছে সেটা আমরা এখানে ক্লোজ করতে চাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে বলেছিলাম যে আমরা এই অধ্যায়টাকে দুইটা অংশে আমরা আলোচনা করব। প্রথম অংশে আমরা বেসিক এবং তার প্রয়োজনীয় সূত্র, এবং দ্বিতীয় অংশে আমরা কি সূত্রের সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। এখন আমরা ভাবতেছি যে আমরা এই দুইটা অংশের পাশাপাশি আমরা আরো কয়েকটা লেকচার দিব। আগামী লেকচারগুলোতে আমাদের এই অধ্যায়ের যে বোর্ডে আসা বিভিন্ন প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা আশা করছি তোমাদের আজকের ক্লাস খুব ভালো লেগেছে। তোমরা যারা প্রথম ক্লাসটা যারা দেখো নাই তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখবে, তারপরে ধারাবাহিকভাবে তোমরা দ্বিতীয় ক্লাসটা করবে। ঠিক আছে, আচ্ছা আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্টস করবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।